সত্যকে ভয় পেয়ে প্রশাসন ছুটে পালাচ্ছে। সাধারণ মানুষের প্রশ্নের উত্তরগুলো যাতে দিতে না হয় সেই কারণে পুলিশ প্রশাসনের একজন এএসআই কিভাবে ছুটে পালাচ্ছেন সেটা দেখলে অনেকে হেসে বলতে পারেন যে এই রকম ট্যালেন্ট যদি থাকে তাহলে কিছুদিন আগে ঘটে যাওয়া অলিম্পিকে তিনি অংশগ্রহণ করলেন না কেন? আমাদের এই রাজ্যের গর্বের পুলিশ প্রশাসনের এএসআই অনুপ দত্ত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য রাজ্য পুলিশ প্রশাসনের প্রচুর প্রশংসা করে বলেছেন যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন নাকি বিশ্বের মধ্যে 1 নম্বর। গত দিনে সত্যিই একটা তার নমুনা দেখলাম বটে। গোটা আরজি কর কাণ্ড নিয়ে এমনিতেই পুলিশ প্রশাসনের যা ভূমিকা, সত্যিই পুলিশ প্রশাসন যে গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর সেটা ইতিমধ্যেই বঙ্গবাসী জেনে গিয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে গত দিনে যে দৌড় আমরা দেখলাম, সে কি দৌড় যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন। শুধুমাত্র সাংবাদিকদের প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য একজন এএসআই অনুপ দত্ত সিজিও কমপ্লেক্সে কিভাবে দৌড় মারলেন, আসুন সেই ভিডিওটা দেখিয়েই নয় আজকের পর্বটা শুরু করি আপনাদের সামনে। সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত এগিয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? অনুপ বাবু পড়ে যাবে অনুপ বাবু একটু দাঁড়িয়ে যান পড়ে যাবেন দাঁড়িয়ে যান। বাবু বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে যান পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে নিচে দেখলেন বন্ধুরা, এই এএসআই কে দ্বিতীয়বারের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার সঙ্গে নাকি ধৃত সঞ্জয়ের বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে বা সম্পর্ক রয়েছে বলে অনুমান। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে যখন ডেকে পাঠানো হয়েছিল, একজন পুলিশ প্রশাসনের আধিকারিক হয়েও কিভাবে দৌড়ে পালালেন, এটা দেখেই অনেকে আবার বলছেন যে এমন একটা দিন আসবে না তো যেখানে পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন এমন একজনকে দৌড়ে এইভাবে ঠিক রাজ্যপাট ফেলে পালাবেন, এমন একটা দিন পশ্চিমবঙ্গের মানুষ আবার দেখবেন না তো? যাই হোক, সে নয় আলাদা কথা, সময় কথা বলবে। কিন্তু আপনারা সকলেই জেনে গিয়েছেন যে গতকাল সুপ্রিম কোর্টে যেভাবে ধাক্কা খেতে হলো কার্যত রাজ্য সরকারকে, কলকাতা হাইকোর্ট যা যা প্রসঙ্গ নিয়ে কথা বলেছিল, সুপ্রিম কোর্টও প্রায় একই পয়েন্টগুলো উল্লেখ করে রাজ্য সরকারকে একেবারেই চাঁচা ছলা আক্রমণ করেছেন, সেটা আপনারা দেখেছেন। কিন্তু আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নামছেন, তার সঙ্গে গলা মেলাচ্ছেন তার সতীর্থরা, অথচ সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের করের টাকা খরচ করে কপিল সিব্বালের মতো একেবারে দামি, সুপ্রিম কোর্টের সব থেকে দামি আইনজীবীকে লাগিয়ে দিলেন যাতে করে আরজি কর কাণ্ডের এই কেসটিতে সন্দীপ রায়দের মতো লোকজনদেরকে বাঁচানো যায়। পশ্চিমবঙ্গবাসী যাদের ভিলেন মনে করেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন সব থেকে দামি উকিলকে নামিয়ে দিলেন যাতে করে পশ্চিমবঙ্গবাসী যাদেরকে অন্তত এই মুহূর্তে ভিলেন মনে করছেন বা আরজি করের ডাক্তাররা যাদেরকে নিয়ে প্রশ্ন তুলেছেন তাদেরকে বাঁচানোর জন্য সওয়াল করছেন, তাও আবার আমাদের গ্যাটের করি খরচা করে কপিল সিব্বাল, এবং তার আয়োজন করে দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, যে দ্বিচারিতার কথা আমি আপনি কেউই বলছেন না, স্বয়ং বলেছেন নির্যাতিতার বাবা। আপনাদের শুনিয়েছিলাম, দরকার হলে আজকের পর্বেও না হয় শুনিয়ে দেব যে এক্স্যাক্টলি এই প্রশ্নটাই তিনি করেছেন। মুখ্যমন্ত্রী একদিকে বিচার চেয়ে পথে নামছেন আর অন্যদিকে আবার আন্দোলনকে দমানোর চেষ্টা করছেন। এই দ্বিচারিতাটা ধরা পড়ে গিয়েছে বলে জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। কিন্তু আপনাদের আজকে দেখাবো বিরোধী দলনেতা ঠিক এই একই প্রশ্নটা করেছেন যে কপিল সিব্বাল এমনিতেই রাজ্য সরকার তাকে প্রচন্ড ডিপেন্ড করে, যেভাবে ভুরি ভুরি দুর্নীতি এবং বিভিন্ন রকমের অস্বস্তিকর মামলাগুলি কলকাতা হাইকোর্টে কার্যত রাজ্য সরকারের মুখ পুড়েছে, এই কপিল সিব্বাল কিছুটা হলেও মুখ রক্ষা করেছে সুপ্রিম কোর্টে গিয়ে। সেই কপিল সিব্বালকে দিয়ে আরো একবার
আরজিকর কাণ্ডকেও ধামাচাপা দেওয়ার কি চেষ্টা করলেন প্রশাসন? এটাতে কি মানুষের আরো একবার বিশ্বাস বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর, নাকি মানুষ মনে করবে যে দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এটাই একমাত্র নীতি হওয়া উচিত? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক একই প্রশ্ন তুলেছেন। একটু লম্বা বক্তব্য শুনুন আপনারা। আপনি ভাবতে পারেন, আপনার ছোট্ট কথা বলুন তো, রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস চাইছেন, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে, সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন, সবচেয়ে কস্টলি লয়ার। আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না। আপনি কয়েক লক্ষ টাকা যারা ফি নেয় এই সমস্ত লয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন, আপনার পেয়ারের বিনীত গোয়েলরা, সন্দীপ ঘোষেরা, এসপি দাসেরা যাতে আড়ালে থাকে। আজকেও গরিত অপরাধ আপনি করলেন। তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি, কাজ করি, পর্যবেক্ষণ করি, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, এবং আমাদেরও কিছু সচেতনতা, সংবেদনশীলতা আছে বলে মনে করি। আফটার অল উই আর হিউম্যান বিইং, আমাদের হুঁশ আছে বলি আমরা মানুষ। এর সলিউশন একটাই, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে সলিউশন। 4 তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে, আড়াল করবেন কি করে? কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে? আড়িয়া দোয়ার ছবি আড়াল করবেন কি করে? চোপড়ার ছবি আড়াল করবেন কি করে? আর তার আগে যদি চলে যায় রামপুরহাটের বকটুই থেকে হাঁসখালি পর্যন্ত, আড়াল করবেন কি করে? কামদুনির ফাঁসি হওয়া লোককে 19টা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে ফাঁসির দণ্ডাদেশ থেকে মুক্ত দিয়েছেন, এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি, প্রোটেকশন দিয়েছেন খুনিদের বাড়ি। তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয়, সামগ্রিক যদি নারী নিরাপত্তা, নারী সুরক্ষা দেখা যায়, তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাকে সরানো ছাড়া, তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না। অতএব ইস্যু ডাইভার্ট করা, লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা, এর মধ্য দিয়ে কোনো লাভ নেই। এবং সবচেয়ে লাস্ট গরিত অপরাধ, আবার রিপিট করি, চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো, কাজে না যাওয়া, নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন, এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা মনে করে শুনলেন বন্ধুরা, একেবারেই আপনারা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য প্রশাসনের ডবল স্ট্যান্ডার্ড। তাদের ডবল স্ট্যান্ডার্ড দেখে দেখে পশ্চিমবঙ্গবাসী ক্লান্ত। আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে এই ডবল স্ট্যান্ডার্ড আমরা দেখেছি। যেমন সন্দেশখালী কাণ্ডেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা ওই সমস্ত সন্দেশখালীর মা বোনদের পাশে রয়েছি, তাদেরও তো একটা সম্মান রয়েছে, তাদের সম্মানকে কেউ আঘাত করলে আমরা ছেড়ে কথা বলবো না। অথচ তাদের ওপর যে সমস্ত শারীরিক নির্যাতন, এমনকি জমি জমা সংক্রান্ত অভিযোগগুলো ছিল, সেই সমস্ত অভিযোগগুলোকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তাই দিতে চাননি। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডবল স্ট্যান্ডার্ড। এতদিন পর্যন্ত আন্দোলনটা হয়তো সেইভাবে পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে পড়েনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের এই ভূমিকা, পুলিশ প্রশাসনকে নির্লজ্জভাবে মানুষের বিরুদ্ধে ব্যবহার করা, যেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শত্রু হয়ে গিয়েছে পুলিশ প্রশাসনের, এইভাবে একটা দাগিয়ে দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিণাম পাচ্ছেন আরজিকর কাণ্ড নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনাতে, যেভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে পড়েছেন। তবে যে ঘটনাটা আরো একবার না দেখালেই নয়,
যে শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, কিংবা সাধারণ মানুষ যে প্রশ্নটা তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, যে তিনি পথে নামছেন একদিকে আর একদিকে কপিল সিব্বালকে মাঠে নামিয়ে দিচ্ছেন, এই দ্বিচারিতা শুধু আমরা প্রশ্ন তুলেনি, প্রশ্নটা তুলেছেন নির্যাতিতার বাবা। আপনাদের শুনিয়েছিলাম, তাও আজকে প্রাসঙ্গিক বলে আরো একবার শোনাবো। নির্যাতিতার বাবার অডিও কলটা শুনুন, এই একই প্রশ্ন তিনিও তুলেছিলেন। বলছেন উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে এখন। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে, উনি সেটাকে চেষ্টা করছেন সবসময় থেকে দেখতে। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। শুনলেন বন্ধুরা, এর পরে নির্যাতিতার বাবা যদি অনাস্থা প্রকাশ করে, নির্যাতিতার বাবা সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় খুশি হতে না পারে, পশ্চিমবঙ্গবাসী যদি মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনের ভূমিকায় খুশি হতে না পারে, তাহলে সত্যি বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো নৈতিক অধিকার রয়েছে যে এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী পদে চেয়ার আঁকলে বসে থাকা? এই প্রশ্নটাই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ তুলতে শুরু করেছেন, এবং তার একমাত্র কারণ হচ্ছে দ্বিচারিতাটা মানুষের কাছে চলে আসা। তবে আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টে যা যা ঘটেছে, আমি হয়তো আরো একটা পর্বের, সম্ভবত রাতের পর্বে আপনাদের বিশ্লেষণ করার চেষ্টা করব, কিন্তু আজকে এই মুহূর্তে যেটা বলতে চাই, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা শাসককে একেবারেই ভয় পাইয়ে দিয়েছে, সেইটা হচ্ছে যে আরজি করের মতো রাজ্যের একটা হাসপাতালকে সিআইএসএফ মোতায়েনের জন্য যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, এতে সিঁদুরে মেঘ দেখছে একেবারেই রাজ্য প্রশাসন। কেন সিঁদুরে মেঘ দেখছে? তার মূলত 3টি কারণ রয়েছে। প্রথমত, তারা মনে করছে যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই কথা বলেন, কিন্তু এ কথা বলা সত্ত্বেও সুপ্রিম কোর্টকে গোটা রাজ্যের মধ্যে একটা হসপিটালকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় বাহিনী, তাও আবার সিআইএফ কে মজুত করার জন্য নির্দেশ দিতে হচ্ছে। এটা কার্যত যেন বুঝিয়ে দিচ্ছে আমাদের এই রাজ্য প্রশাসন তারা কতটা অযোগ্য। পুলিশ প্রশাসনের ওপর যে ভরসা রাখা যায় না, সেটাই যেন এই সিদ্ধান্তে প্রকটিত হয়ে গিয়েছে। অর্থাৎ আরো একবার যদি আপনাদের ভেঙে বলি, যে প্রথমটি হলো যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, সেটা কোথাও গিয়ে প্রশ্নের মুখে পড়ল। দ্বিতীয়ত হচ্ছে যে এই পুলিশ প্রশাসন যে অযোগ্য, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলেও সেটা কোথাও গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আমাদের এই প্রশাসন, পুলিশ প্রশাসন অযোগ্য। সে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন না কেন, আমাদের রাজ্য পুলিশ বিশ্বসেরা। এবং তৃতীয়টি, যেটি নাকি সব থেকে বেশি চিন্তিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সেটা হচ্ছে এই একটি ঘটনা যে একটা রাজ্যের মধ্যে হাসপাতালকে সিআইএসএফ এর আন্ডারে দিয়ে দেওয়া হলো, এর মানে হচ্ছে এটা একটা দৃষ্টান্ত বা নজির তৈরি হলো। এরপরে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, বিরোধীরা যে কোনো আইনের দ্বারস্থ বা আদালতের দ্বারস্থ হয়ে এই ঘটনাটিকে নিদর্শন হিসাবে দেখিয়ে তারা আরো একবার যে কোনো জায়গায় সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য আরো বেশি তারা জোর দিতে পারবেন, যেটা কার্যত একেবারে রাজ্য সরকারের ওপর অনাস্থার প্রকাশ। এবং এই ঘটনা যদি চলতে থাকে, একের পর এক অঞ্চল যদি রাজ্য সরকার তাদের পুলিশকে দিয়ে সামলাতে না পারে, কার্যত সেটা 356 ধারার দিকে চলে যেতে পারে বলে এমনটাও আশঙ্কা প্রকাশ অনেকেই করছেন। তার কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সেই স্টেট সাবজেক্ট যদি পুলিশ প্রশাসন রুখতে বা করতে ব্যর্থ হয়, যেটা আরজি কর কাণ্ডে নিয়ে ইতিমধ্যেই প্রমাণিত বলে অনেকেই মনে করছেন, সেখানে আগামী দিনে 356 ধারা জারি করার একটা রাস্তা কিন্তু প্রশস্ত হয়ে রইল। এইটাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে সব থেকে বেশি ভাবাচ্ছে। এবং আপনারা একটা খেয়াল করে দেখুন যে ভুলে যান পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনাটা ঘটেছিল। ধরে নিন অন্য কোনো স্টেটে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে প্রথমত সেখানকার রাজ্য পুলিশ চাইবে একেবারে এই ঘটনাটিকে তদন্ত করে নিরপেক্ষতার সঙ্গে সত্য প্রকাশ করতে, এবং দ্বিতীয়ত তারা এমন কোনো কাণ্ড ঘটাতে দেবে না যেখানে
প্লেস অফ অকারেন্স অর্থাৎ সেই অঞ্চলটিতে দুষ্কৃতীরা এসে হামলা চালাবে সেইটা কখনোই রাজ্য পুলিশ হতে দিত না। এই রকম যদি একটা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলেই কিন্তু বোঝা যায় যে একটা রাজ্য সরকার তাদের প্রশাসনকে দিয়ে ভালো কাজ করছে। দেখুন, একটা ধর্ষণের ঘটনা, একটা খুনের ঘটনা সেটা ঘটতে পারে, সেটা কিন্তু বিভিন্ন স্টেটে ঘটে, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে একটা গোটা রাজ্য প্রশাসন ফেলিওর, গোটা পশ্চিমবঙ্গবাসীর রাজ্য প্রশাসনের ওপর অনাস্থা, এমনকি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টও পশ্চিমবঙ্গবাসীর এই অনাস্থার ওপর কার্যত স্ট্যাম্প লাগিয়ে দেওয়া। কিভাবে তারা স্ট্যাম্প লাগিয়েছে? প্রথমত, এই তদন্তের জন্য কলকাতা পুলিশ বা সিআইডির ওপর ভরসা করেনি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এবং দ্বিতীয়ত আরজিকর হাসপাতালকে সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে সুরক্ষার জন্য দিয়ে দিয়েছে। এই দুটো ঘটনা প্রকাশ করে দেয় যে আমাদের এই রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ। এরপরেই খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন করতে শুরু করবেন, যেটা ইতিমধ্যেই তারা তুলতে শুরু করে দিয়েছেন, যে যদি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এটা প্রকাশ পেয়েই যায় যে একটা রাজ্য সরকার অপদার্থ, একটা রাজ্য সরকার অযোগ্য, একটা প্রশাসন অযোগ্য, তাহলে কোন নৈতিক অধিকারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চেয়ার আগলে বসে রইবেন? এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বেশি করে জোরালো হচ্ছে। এবং গতদিনে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, যা নিরীক্ষণ, এরপরে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে চালানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন আগে উঠেছিল, তার কারণ যেভাবে অযোগ্যদের একেবারেই চাকরি দেওয়া হয়েছিল এবং ক্যাবিনেট থেকে সম্মতি নিয়ে সেই সমস্ত অযোগ্যদের চাকরির ব্যবস্থা করিয়ে দেওয়া হয়েছিল, সেইখান থেকেই প্রশ্ন উঠেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু জানতেন না? তার অজ্ঞাতসারেই কি এই সমস্ত ঘটেছিল? যদি তার অজ্ঞাতসারেই এত কিছু ঘটে থাকে, তাহলে সেটা প্রমাণ করে যে আমাদের প্রশাসন সঠিক ব্যক্তি বা সঠিক মহিলার হাতে নেই। তার কারণ যে অযোগ্যভাবে নিয়োগ বা দুর্নীতিগ্রস্তদের নিয়োগকে ঠেকাতে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ হয়েছেন। তারপরেও দেখুন, একটা রেপের মতো ঘটনা, যেটা একেবারেই পুলিশ প্রশাসনকে শতপ্রণোদিতভাবে তদন্ত করে সত্য সামনে আনা উচিত ছিল, সেখানে পুলিশ প্রশাসনের ওপর ভুরি ভুরি অভিযোগ উঠছে। শুধু তাই নয়, আপনারা দেখলেন যে কিভাবে একজন এএসআই সাধারণ মানুষের প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য তিনি ছুটে পালাচ্ছেন। একটা এএসআই, তিনি রাজ্য প্রশাসনের অঙ্গ, অর্থাৎ কার্যত বলা যায় যে রাজ্য প্রশাসন সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে না পেরে কোথাও ছুটে পালাচ্ছেন, আবার কোথাও গায়ের জোর দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে মিছিল বা সাধারণ মানুষের কণ্ঠস্বর দাবানোর চেষ্টা করছেন। আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণ আন্দোলনে হস্তক্ষেপ করা যাবে না, এবং মানুষের ব্যক্তিগত মতামত প্রকাশ থেকেও কিন্তু তাদেরকে আটকানো যাবে না। সুপ্রিম কোর্টের এই দুই পর্যবেক্ষণ, তা সত্ত্বেও আমরা দেখেছি এই রাজ্যের পুলিশ প্রশাসন একেবারেই বিশিষ্ট ডাক্তারদের থেকে শুরু করে অনেক সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে বারবার কিন্তু তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্ট সেটা কিন্তু পরিষ্কারভাবে তাদের পর্যালোচনায় উল্লেখ করে দিয়েছেন, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। এবার আপনাদের কাছে সর্বশেষে যে প্রশ্নটি রেখে আজকের পর্ব শেষ করব, যে আপনারা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন নৈতিক অধিকারে তিনি স্বাস্থ্যমন্ত্রী কিংবা পুলিশ মন্ত্রী হিসাবে এখনো থেকে যাবেন? কেন তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে পদত্যাগ করবেন না? এর উত্তর আপনাদের জানা রয়েছে কি? যদি জানা থাকে উত্তর লিখে জানাবেন, আর যদি জানা না থাকে তাহলে আরো একবার জোরালো দাবি করবেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক দায় নিয়ে সরে যাওয়া উচিত। কি বলছেন? আর মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কি চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্টিনিউয়েশন না পদত্যাগ? সেটাও আজকের পর্বে লিখে জানাবেন। বাকি যে সমস্ত তথ্যগুলো সংক্ষিপ্ত পর্যায়ে দেওয়া গেল না, তার জন্য আরো একটা পর্ব আমি তৈরি করে রাখছি, যেটা সন্ধ্যেবেলায় আপনাদের সামনে হাজির করব। এখনকার মতো এখানে শেষ করলাম।